তো এবারে আমাদের রুল নাম্বার 5 এ তোমরা দেখতে পাচ্ছ নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, যেটি আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। এবং সেখানে আরেকটা জিনিস ছিল যে কিছু কিছু ওয়ার্ড থাকলে সেগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, যেমনটা হচ্ছে যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইফার্ট, লেটলি, রিসেন্টলি। তাহলে ওইখানে শুধু ছিল জাস্ট নাও, বাট এখানে শুধুমাত্র আছে নাও। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে নাও থাকে তখন ওটা হয়ে যায় কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। কিন্তু যদি ওখানে জাস্ট নাও থাকে তখন ওটা হয়ে যায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও এখানে আমরা এই দুইটা উদাহরণ আমরা একটু লক্ষ্য করি। দেখো, আই গো হোম নাও, তাহলে নাও আছে না, তাহলে নাওটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ভাই আমরা জানি যে নাও থাকলে আমাদের কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখো আই আছে, আই এর পরে কোন অক্সিলারি ভার্বটা আমাদের আসে, এম ইজ আর এর মধ্য থেকে। তোমরা নিশ্চয়ই জানো এম হয়, তাহলে আমরা লিখলাম এম এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে হয় গোয়িং, তাহলে এখানে হবে এম গোয়িং। একইভাবে দেখো আই রিড বুক অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে কি রয়েছে, অ্যাট দিস মোমেন্ট আছে। অ্যাট দিস মোমেন্ট থাকলে কি হয়, আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স হয়ে থাকে। তাহলে এখানে কি হবে, আই এর পরে এম থাকবে, তারপরে হবে রিডিং, তাহলে এখানে হবে এম রিডিং। বা ধরো যদি এখানে হি দেয়া থাকতো, আই না দিয়ে হি দেয়া থাকতো, তাহলে কি হইতো বলো দেখি, তাহলে এম ইজ আর এর মধ্যে থেকে হি এর সাথে বসে ইজ, তাহলে এখানে হইতো ইজ। ক্লিয়ার? ওকে, এখন দেখো 6 নম্বরে বলছে অক্সিলারি ভার্ব বিহীন কোন একটা সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্ট্রোগেটিভ এবং কিভাবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে পারি। এই তিনটা জিনিস আমরা খুব সহজেই শিখবো। একটু মনোযোগ দাও। এখানে একটা সেন্টেন্স আমি লিখছি, রানা গো টু স্কুল। তোমরা দেখতেই পাচ্ছ রানা হচ্ছে এখানকার সাবজেক্ট, গোটা হচ্ছে আমাদের মেইন ভার্ব কারণ এখানে আর কোনো ভার্ব নেই, আর টু স্কুল হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বিহীন একটা সেন্টেন্স। কিন্তু এটি শুরু করার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে বলবো, সেটি হচ্ছে দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি যেখানে আমাদের কি সাবজেক্ট রয়েছে, তারপর অক্সিলারি ভার্ব রয়েছে এবং মেইন ভার্ব রয়েছে, তারপর হচ্ছে এক্সটেনশন রয়েছে। তো দেখো এরকম একটা অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করে থাকি। তোমরা নিশ্চয়ই জানো যে যদি নেগেটিভ করতে চাই তাহলে অক্সিলারি ভার্বের পথে নট বসাই দিতে হয়। তাহলে সিম্পলি আমরা এখানে লিখতে পারি নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে রানা ইজ নট গোয়িং টু স্কুল। এবারে দেখো ইন্টারোগেটিভ আমরা কিভাবে করতে পারি, ইন্টারোগেটিভ আমরা কিভাবে করতে পারি বলো তো। আমরা ইন্টারোগেটিভ করতে পারি সিম্পলি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসে। আমি আবার বলতেছি, অক্সিলারি ভার্ব আছে এখানে ইজ, তাহলে ইজটাকে যদি রানার সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ হয়ে যায়। আমরা কিন্তু কখনোই এই নটটাকে আর ফোকাস করব না, আমরা আমাদের মেইন সেন্টেন্সটাকে ফোকাসে রাখবো। মেইন সেন্টেন্স হচ্ছে রানা ইজ গোয়িং টু স্কুল, তাহলে ওইটার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজকে যদি সামনে নিয়ে আসি রানার, তাহলে এইটা হয় ইজ রানা গোয়িং টু স্কুল। ক্লিয়ার? এখন দেখো তো এটা ঠিক আছে কিনা, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখছি ঠিক আছে না, অনেকেরই মনে হচ্ছে ঠিক আছে, বাট সেন্টেন্সটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে ভাইয়া, কারণ এখানে আমি কোশ্চেন মার্ক দিইনি। যতক্ষণ পর্যন্ত না তুমি কোশ্চেন মার্ক দিবা ততক্ষণ পর্যন্ত তোমার ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কোনো সেন্টেন্সই হবে না, তোমার মার্ক কাটা যাবে। তো মাইন্ড ইট যে তোমাকে এখানে কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, দিস ইজ ভেরি ম্যান্ডেটরি, রাইট? সো এখন দেখো আমাদের আরেকটা জিনিস বাকি আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা কিন্তু দেখতেছি যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারি। ইন্টারোগেটিভ নেগেটিভটা খুবই সহজ। এখানে কি করছিলাম আমরা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছি। এবারে কি করব, অক্সিলারি ভার্ব যেহেতু এবারে প্রশ্নবোধকও করতে বলছে আবার না বোধকও করতে বলছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব এবং তার সাথে সাথে কি নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নটটাকেও সামনে নিয়ে আসবো এবং এটাকে কন্ট্রাকশন ফর্মে লিখবো। কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে একসাথে লেখা, তাই না? তাহলে এখানে আমরা লিখতেই পারি ইজন্ট রানা গোয়িং টু। ক্লিয়ার? সো এখানে আমাদের হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে শেষে। সো এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে, বা এটাকে আমি আরো একভাবে লিখতে পারতাম ইজ রানা নট গোয়িং টু স্কুল, বাট আমি প্রিফার করবো যে তোমরা অক্সিলারি ভার্ব এবং নটটাকে সামনে নিয়ে আসে কন্ট্রাকশন ফর্ম ইউজ করে লিখবে। এখন কন্ট্রাকশন কিভাবে করতে হয়, কোন অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন কি, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, তোমাদের সেখানে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন দেখলাম যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কিভাবে নেগেটিভ করতে পারি। এখন দেখো অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কিসের সাহায্য নিব, তখন আমরা সাহায্য নিব ডু, ডাজ অথবা ডিডেড। কিসের সাহায্য নিব ভাইয়া, ডু, ডাজ অথবা ডিডেড।
ডু এবং ডাজ কোথায় আসে? ডু এবং ডাজ আসে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এটি কোন টেন্সে দেওয়া আছে। যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থাকে তাহলে ডু অথবা ডাজ হয়। ডাজ কখন হয়? নিশ্চয়ই জানো, ডাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্বের মতো শেষে এস আছে। তার মানে কি, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজকে নিয়ে আসবো, বাট অন্য ক্ষেত্রে যখন প্লুরাল হবে অর্থাৎ দে থাকবে কিংবা উই থাকবে তখন আমরা কাকে নিয়ে আসবো বলো তো? তখন আমরা ডুকে নিয়ে আসবো। আর যদি পাস্টের ক্ষেত্রে হয় তখন হচ্ছে ডিডকে নিয়ে আসবো। এটা আমাদের টেন্সের উপর ভ্যারি করবে। তো দেখো রানা গো টু স্কুল, এটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই দেয়া আছে, যেহেতু দেখো রানার পরে গো, রানা গোজ টু স্কুল, ঠিক আছে? এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে রানা গোজ টু স্কুল। তাহলে দেখো এখানে যে জিনিসটা আছে এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, এখানে কোনো আমাদের অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নাই, না থাকার কারণে আমরা কি করব? আমরা সিম্পলি এখানে আমরা কি নিয়ে আসবো বলো তো? যেহেতু ডাজ আছে, গোজ আছে, ইএস যুক্ত আছে, তার মানে কি এখানে আমাদের ডাজ আসবে। কেন? কারণ রানাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি এখানে নেগেটিভটা লিখতেই পারি, রানা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আসলো, তারপরে নট বসাইলাম, দেখো তো সেন্টেন্সটা কি ঠিক আছে? অনেকেই কিন্তু এই সেন্টেন্সটাই লিখবা যে ভাইয়া রান্নার কারণে তো ডাস নিয়ে আসছি, তারপরে নট বসাইছি, তারপরে গোস টু স্কুল, সেন্টেন্স যেমন আছে তেমন লিখছি। বাট দ্য ফ্যাক্ট ইজ এইখানে সেন্টেন্সটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে ভাইয়া? কারণ এখানে আমরা গোজ লিখছি, গোজ এখানে হবেই না। এখানে কি হবে? এখানে সবসময় গো হবে, গো হবে, গো হবে। কারণটা হচ্ছে এখানে যে ইএস যুক্ত ছিল ওইটার কারণেই তো আমরা ডাস নিয়ে আসছি, অর্থাৎ ইএস এর কাজ তো হয়ে গেছে আমাদের, আর তো ইএস এর দরকার নেই। তাহলে অবশ্যই এখানে আমাদের কি মেইন ফর্মটা নিয়ে আসতে হবে, রানার ডাজ নট গো টু স্কুল। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও আমরা আসি ইন্টারোগেটিভ কিভাবে করব। তো সিম্পলি তোমরা জানো অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। এখানে যেন অক্সিলারি ভার্ব কি ছিল? এখানে ছিল হচ্ছে ডাজ, তাই না? তাহলে ডাজ রানা গো টু স্কুল কোশ্চেন করা হচ্ছে, রাইট? এখন দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করব। ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করব বলো তো? আমাদের যে ডু আছে, মানে ডাজ আমরা নিয়ে আসছি, ডাজের পরে একটা নট যুক্ত করতে হবে, তাই না? তাহলে ডাজ এবং নটটাকে সামনে নিয়ে আসলে কি হয়? ডাজেন্ট হয়। তাহলে আমরা লিখব ডাজেন্ট রানা গো টু স্কুল, আমরা কোশ্চেন করতেছি, রাইট? তাহলে এভাবেই কিন্তু আমরা এই জিনিসটাকে করতে পারি। এখন এটাকে আমরা যদি পাস্টে থাকে সেটা কিরকম হয় আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি এই কয়টা রুল শেষ করার পরে আমি দেখাই দিব যদি পাস্টে কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি। দেখো 7 নম্বরে আমাদের বলছে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমাদের V3 বসে। দেখো এটা না পড়াইলেও হয়, তোমরা সকলেই জানো আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ আসে, হ্যাজ আসে প্লাস V3 বসে, এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হ্যাড আসে প্লাস V3 বসে। তাহলে এগুলোর পরে সিম্পলি সবসময় আমাদের V3 বসবে। একটা সেন্টেন্স খেয়াল করো, রানা হ্যাজ গো টু স্কুল, তাহলে যেহেতু এখানে হ্যাজ আছে তাই না, তাহলে গোটা কি হবে বলো তো? গন হয়ে যাবে, কারণ গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, বুঝছো? এখন দেখো 8 নম্বরে বলছে ইয়েস্টারডে, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট এবং অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ ইয়েস্টারডে, অ্যাগো বা লং অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট এবং অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আমি অতীতের কোনো কাজকে বুঝি তাহলে আমাদের কি হয় বলো তো? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। এখানে হচ্ছে ইয়েস্টারডে জায়গায় কি দ্য ডে বিফোর ইয়েস্টারডেও হইতে পারে, তারপরে আবার লাস্ট নাইটের জায়গায় লাস্ট মান্থও হতে পারে, লাস্ট ইয়ারও হতে পারে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের অতীত নির্দেশক শব্দ। এগুলো থাকলে কি করব আমরা? পাস্ট ইনডেফিনিট করব, কিংবা আমরা ভার্বটাকে V2 ফর্ম বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাবো। তাহলে দেখো এখানে আমরা দুটো এক্সাম্পল লিখছি, যেমন আই গো টু ইয়োর হাউস লাস্ট নাইট, তাহলে গো হচ্ছে আমাদের ভার্ব, তাই না? তাহলে লাস্ট নাইট যেহেতু আছে তাহলে আমরা এটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে পাস্টে আছে, তাহলে গোটা সিম্পলি কি হয়ে যাবে বলো তো? ওয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হচ্ছে ওয়েন্ট হবে। একইভাবে দেখো আই সি হিম লং অ্যাগো, তাহলে অনেক আগে দেখেছি, তাহলে লং অ্যাগো থাকলে কি হয়? আমাদের পাস্ট ইনডেফিনিট হয়, দ্যাট ইজ ওয়াই সিটা হয়ে যাবে স। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। তোমরা একবার দেখে নাও এই জিনিসটা কিরকম হচ্ছে। ওকে, সো এখন দেখো এটা হয়ে গেছে, তাহলে আমি মিশাই দিচ্ছি আগেরগুলা। আই বিলিভ দ্যাট এগুলো তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন তোমরা দেখো যে নো সুনার হ্যাড, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা রুল আছে যে নো সুনার হ্যাড
ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অ্যান্ড হার্ডলি হ্যাড ডট ডট বিফোর যদি থাকে, কি থাকে ভাইয়া, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড যদি থাকে, তখন আমরা সিম্পলি কিভাবে করব। এখন এটাকে অনেকে অনেক কমপ্লেক্স করে ফেলে, তোমরা সিম্পলি মনে রাখো যে দেখো এখানে হ্যাড আছে, কি আছে ভাইয়া, হ্যাড আছে। আমরা হ্যাডকে কোথায় দেখছি বলো তো? হ্যাডকে আমরা দেখছিলাম আমাদের পাস্ট পারফেক্টে, তাই না? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হয়েছিল হ্যাড প্লাস V3, তাই না? মানে কি পাস্ট আছে। এখন এইখানকার পাস্ট দিয়ে তুমি মনে রাখবা যে ভার্বের কয়টা ফর্ম থাকে, ভার্বের 3টা ফর্ম থাকে। একটা হচ্ছে কি V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে V3। যেমন গো, ওয়েন্ট, গন, তাই না? এই 3টা হচ্ছে একটা ভার্বের ফর্ম থেকে থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের হ্যাড আছে সবগুলোর ক্ষেত্রেই, তার মানে কি হ্যাড থাকে পাস্টে, তার মানে এইটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে যেহেতু এখানে একবার পাস্টের জিনিসটা চলে আসছে, এইখানে কি আর প্রেজেন্ট ফর্মটা বসার কোনো সম্ভাবনা আছে? সিম্পলি তোমার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি এটাকে আমি কেটে দিতে পারি না, এইটার আমার কোনো দরকার নেই। তুমি টেকনিকের সাথে মনে রাখো, মুখস্থ করার কোনো দরকার নেই, ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো V2 ফর্ম একটা পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমার এই যে 3টা স্ট্রাকচার আছে, এই 3টা স্ট্রাকচারে তোমাকে সবসময় বসাইতে হবে 2টা ভার্ব। একটা হবে পাস্ট পার্টিসিপলে, একটা হচ্ছে কি পাস্ট ফর্মে, তাই না? তাহলে 2টা ভার্বের মধ্যেই তোমার ক্লাস লাগবে। এবং সচরাচর দেখবা আমি এখানে 2টা ভার্বই তোমাকে লিখতে বলছি, তোমার পরীক্ষায় যে কোনো একটা ভার্ব লিখে দেয়াই থাকবে। আমি একটু কঠিন করবার জন্য তোমাকে হচ্ছে 2টা ভার্বই লিখতে বলছি, যেন তোমার প্র্যাকটিস হয়ে যায়। তাহলে দেখো এখানে আমাকে কি বসাইতে হবে, V3 বসাইতে হবে অথবা V2 বসাইতে হবে। সিম্পলি মনে রাখবা যেহেতু এখানে হ্যাড আছে, তাই না? পাস্ট পারফেক্টে কি বসতো, হ্যাডের পরেই V3 বসতো। কি বসতো? হ্যাডের পরেই হচ্ছে V3 বসতো। দ্যাট ইজ ওয়াই মনে রাখবা হ্যাডের পরে যে ভার্বটা আমার চাইবে, ওই ভার্বটাকে আমি V3 ফর্ম করে দিব, এবং আমাদের তারপরে যে ভার্বটা থাকবে শেষের দিকে, ওই ভার্বটাকে আমি V2 করে দিব। আচ্ছা, আমি একটা উদাহরণের সাহায্যে বুঝাই দিই। দেখো আমাদের এখানে লেখাই আছে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। তাহলে 2টা ভার্ব চেয়েছে। প্রথমে দেখো রিচ, রিচ মানে কি পৌঁছানো, তারপরে একটা আছে লিভ, লিভ মানে ত্যাগ করা, তাই না? তাহলে রিচটা সিম্পলি কি হবে বলো তো, হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে প্রথম যে ভার্বটা আছে এটার V3 ফর্ম হবে হচ্ছে রিচড। আর একটা ভার্ব চাইছে শেষের দিকে লিভ, তাহলে ওই ভার্বটা সিম্পলি কি হবে, V2 হবে। V1 এর সাথে কোনো প্রশ্নই আসে না, তাহলে V2 মানে পাস্ট ফর্ম, তাহলে ওটা হবে লেফট। ক্লিয়ার হইছে? এখন দেখো আরেকটা উদাহরণ, এটা আমি চাই যে তোমরাই করো। স্কার্সলি হ্যাড হি টেক দ্য মানি হোয়েন হি রান অ্যাওয়ে। তাহলে দেখো হ্যাড আছে, হ্যাডের পরে সিম্পলি যে প্রথম ভার্বটা চাবে ওটা কি, টেকটা কি হবে বলো তো, টেকেন। আর পরে যে ভার্বটা চাবে রান অ্যাওয়ে, তাহলে ওই ভার্বটা সিম্পলি কি হবে, পাস্ট ফর্ম, তাহলে কি হবে, র্যান। বুঝছি? আই হোপ এতটুকু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো 10 নম্বরে বলা আছে উড দ্যাট থাকলে, কি থাকলে, উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে। উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে, মানে এমন যদি হতো যে আমি জিনিসটা পাইলাম, মানে কাইন্ড অফ অবাস্তব কল্পনা করতেছে। ফর এক্সাম্পল দেখো উড দ্যাট আই গো টু কক্সবাজার, এমন যদি হইতো যে আমি যদি যাইতে পারতাম কক্সবাজার, খুব ভালো হইতো, তাই না? তাহলে দেখো গো আছে, তাহলে সিম্পলি গোটার সামনে কি বসবে বলো তো, গোটার সামনে বসবে কুড গো, অর্থাৎ উড দ্যাট আই কুড গো টু কক্সবাজার, তাই না? কক্সবাজার। তারপরে আবার দেখো উড দ্যাট আই প্লে ইন দ্য মর্নিং, আর আমি যদি হইতো আমি যদি সকালবেলা খেলতে পারতাম, তাহলে কি উড দ্যাট আছে, তারপরে কুড বসবে, তাহলে তুমি বুঝতে পেরেছো এখানে কি বসবে, উড প্লে, তাই না? তাহলে দেখো এই জিনিসগুলো আই হোপ যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমি যে জিনিসটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে যদি ভাই একটা পাস্ট টেন্স থাকে তাহলে ওইটাকে কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্ট্রোগেটিভ, কিভাবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবা, তাই না? তাহলে আমি যদি বলি আই প্লেড ফুটবল, ঠিক আছে? এখন মনে করো এতটুকুই আছে, লাস্ট নাইট বা ওটা আমাদের লাগবে না, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। তাহলে আই প্লেড ফুটবল, এটা হচ্ছে কি, প্লেডটা হচ্ছে আমাদের V2 ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, আই হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে দেখো সিম্পলি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি নিয়ে আসতে হবে, ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু পাস্ট সেহেতু এখানে আসবে ডিড, তাহলে আই ডিড নট। এখানে প্লে হবে নাকি প্লেড হবে বলো দেখি, এখানে সিম্পলি হবে প্লে। কেন? কারণ ভাইয়া যে পাস্ট ফর্ম ছিল, ইডি ছিল, ওইটার কাজ তো আমি অলরেডি করে ফেলছি, ওই জন্যই তো ডিড নিয়ে আসছি। তাহলে ওইখানে আর আমাদের প্লেড বসবে, কি হবে, প্লে হবে, তারপরে প্লের পরে ফুটবল। তারপরে দেখো যদি ইন্ট্রোগেটিভ করতে চাই, কি করতে চাই, ইন্ট্রোগেটিভ, তাহলে কি করব, অক্সিলারি ভার্বটাকে সিম্পলি
সামনে নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ইন্টু আমাদের অক্সিলারি ভার্বটাকে সিম্পলি সামনে নিয়ে আসবো। তাহলে ওটা নিয়ে আসলে কি হবে বলো দেখি। ডিড আছে এখানে, ডিড আই প্লে ফুটবল, বুঝছো এতটুকু, এবং শেষ হচ্ছে কোশ্চেন মার্ক। এখন ভাবে দেখো ইন্ট্রোগেটিভ নেগেটিভ যদি করতে চাই তাহলে কি হবে, ডিডেন্ট আই প্লে ফুটবল। ক্লিয়ার? সো এটা যদি কোনো পাস্ট থাকে তাহলে পাস্টকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। সো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।